হ্যালো স্টুডেন্ট, দেখো আবার চলে আসলাম একটা ক্লাসে। তো আজকে আমরা নিয়েছি দেখো মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2025 পেজ নাম্বার 287 পাতা। ঠিক আছে, এর আগে ভিডিওতে আমরা দিয়ে দিলাম 264 পাতার আমি দিলাম ভিডিওটা। তো আজকে আমি একসঙ্গে দুটো ভিডিও তৈরি করছি। তো দেখো আজকে তোমরা পেজ নাম্বার 287 পাতা খুলো ম্যাথ। তো এই যে তোমাদের এবিটি টেস্ট পেপার। তো চলো তোমরা তাড়াতাড়ি করে এই বই থেকে 287 পাতা খুলো আর আমার সঙ্গে অঙ্কগুলো শুরু করে দাও। দেখো আমরা নিয়েছি 1-এর 1-2 নিয়েছি। তাহলে 1-এর অঙ্কগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তাহলে আমরা অঙ্ক শুরু করে দিয়েছি, ক্লাস চালু হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি করে ক্লাসগুলো বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওটাতে তোমরা লাইক করে দাও। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো আমাদের 1-এর 1টা কী বলছে, বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হলে কত বছরে, তাই না? 3 গুণ হবে কত বছরে। তাহলে এখানে দেখো আমাদের কোনো মূলধন বলেছে। তা মূলধনটা যদি এক্স ধরে নিই, পিটা আমরা এক্স ধরলে দেখো 3 গুণ হবে বলতে সুদ আসলটা হবে 3x। তাহলে সুদ আসল 3x হলে আমরা সুদ পেয়ে যাবো। সুদ আসল থেকে আসলটা বাদ দাও, সুদ পেয়ে গেলাম আমরা কত 2x পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি সূত্র, আই সমান পি বলতে এক্স, আই সমান পি টি এখানে দেখো টি বলতে বার্ষিক, আমরা 1 বছর সময়টা ধরে নেব। আর এখানে হচ্ছে দেখো, আচ্ছা সরি, এখানে কিন্তু কত বছরে বলেছে টি এর মানটাই বেরো হবে, তাই না? 3 গুণ হবে কত বছরে, তাহলে টিটা আমাদের বেরো হবে। আর সুদের হারটা দেওয়া আছে এটা যদি ভেঙে নিই 6 × 4 = 24, 25, তাহলে 25/4। আর নিচে হয় 100, 100টা আমরা এখানে 1/100 দিলাম। আচ্ছা এখানে আমরা 25/4 100 কাটাকাটি করলাম, এক্স কেটে দাও। তা দেখো টি এর মানটা কত পাবো, 4 × 4 = 16, 16 এদিকে দিয়ে 32, 16 দিয়ে 32, তাহলে আমাদের 32 বছরে 3 গুণ হবে। অ্যান্সার ডি নাম্বারটা। 2 নম্বরটা আছে দেখো a² + bx - c = 0। সমীকরণে বীজদ্বয়ের সমান হবে কোন শর্তে, সি এর মানটা কত হবে। তাহলে বীজদ্বয়ের সমান কখন হয়, যখন নিরূপকটা b² - 4ac = 0 হয়। ঠিক আছে, এটা আমাদের নিরূপক। দেখো এখানে b বলতে b² আছে -4, এ তো এই আছে, কিন্তু সিটা একটু চেঞ্জ করেছে। দেখো এখানে খেয়াল করো, অনেকে দেখবা তাড়াহুড়োর জন্য একই অঙ্ক ভেবে অনেকে ভুল করে দিতে পারে। এই জন্য বলছি একই অঙ্কর মতন দেখাবে, একটু অঙ্ক কিন্তু চেঞ্জ করে দেবে। এই জন্য বলছি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, একই অঙ্ক বলে তোমরা ছেড়ে দেবা না। দেখো এখানে সি এর জায়গায় -c বসাতে হবে। এই জন্য প্রতিটা ক্লাস তোমরা কিন্তু ভালো করে দেখবা, মন দিয়ে ক্লাসগুলো দেখো। ঠিক আছে, তো এখানে দেখো আমরা পেয়ে যাবো b² + 4ac পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা সি এর মানটা বের করতে চাই, অপশানে সি দেওয়া আছে, তাহলে এদিকে হয়ে যাবে -b² আর নিচে হবে 4a। ঠিক আছে, সি এর মানটা পাবো -b²/4a। তো কোথায় আছে দেখো -b²/4a, তাহলে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা মিলছে। দেখো 3 আর 4 নিয়েছি আমরা। 3 নম্বরটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোণ এসিবি এর পরিমাপ কত হবে। এখানে শুধু এসিবি লিখেছিল প্রশ্নে, আমরা কোণ এসিবি লিখেছি, কেন কোণ চিহ্ন হবে এখানে। আচ্ছা তাহলে আমাদের দেখো ছবি এঁকে আমি একটু বুঝাই তোমাদের প্রশ্নটা। তাহলে আমাদের একটা বৃত্ত আছে, এখানে দুটি বৃত্ত আছে বহিঃস্পর্শ করেছে। তাহলে আমরা দুটি বৃত্ত তৈরি করব। দেখো এখানে আমাদের বহিঃস্পর্শ করেছে, আর এবি একটা সাধারণ স্পর্শক হবে এবি। ঠিক আছে, এই যে এবি একটা সাধারণ স্পর্শক, এখানে আমাদের এ আর এখানে আমাদের বি বিন্দু। আর এবার দুটি বৃত্ত যে স্পর্শ করেছে সি বিন্দুতে স্পর্শ করছে দুটি বৃত্ত, এটা বলে দিয়েছে সি বিন্দুতে। তো আমাদের যে এসিবি কোণটা বলেছে দেখো এ সি বি, এই কোণটা আমাদের কত হবে। আচ্ছা আমাদের এটা জানি এই কোণটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এই কোণটা 90 ডিগ্রি হয়। তো কী করে 90 ডিগ্রি হয় একটু বলে দিই আমি তোমাদের। এগুলো প্রমাণটা আমাদের বইতে আছে, বইতে আমি দেখিয়ে দেবো কোথায় প্রমাণটা আছে। আমি এখানে জানাই তোমাদের যে এটা এসিবি কোণটা আমাদের 90 ডিগ্রি কী করে হবে। ঠিক আছে, এটা তোমাদের দেখো প্রমাণ করে দেখানো দরকার নাই। ঠিক আছে, যেহেতু আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন, জাস্ট ছবিটা এঁকে দিলে পুরি তোমরা যদি অ্যান্সারটা দাগ মেরে দাও, ঠিক আছে, বা লিখে দাও অতএব দিয়ে, তাহলে তোমাদের উত্তরটা ভালো হয়ে যাবে যথেষ্ট। তাহলে আমরা কি করব, এই কোণটাকে এসিবি কোণটাকে 90 ডিগ্রি দেখানোর জন্য আমরা কি করব, আমরা এই সি বিন্দুতে একটা সরল সাধারণ স্পর্শক অঙ্কন করব। তাহলে আমরা দেখো সাধারণ স্পর্শক তৈরি করছি আমরা সি বিন্দুতে। তাহলে এভাবে আমরা করে এই যে আমরা একটা স্পর্শক তৈরি করলাম, এখানে ধরে আমাদের একটা পি বিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার লক্ষ্য করো আমাদের এসিবি ত্রিভুজটা, এখানে দেখো এই যে আমাদের বহিস্থ পি বিন্দু আছে, তার পি বিন্দু থেকে তারপর এই বৃত্তের উপর দেখো এপি একটা স্পর্শক আর পিসি একটা স্পর্শক। তাহলে এই দুটো স্পর্শক কী হয়, এই দুটো বাহু সমান হয়ে যায়, আমরা জানি দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়।
ঠিক আছে, এই দুটো কোণ সমান পেয়ে গেলাম। এবার এদিকে লক্ষ্য করো, এই পি বিন্দু থেকে এই বৃত্তের উপর দেখো আবার পিসি আর এই পিবি স্পর্শক আছে, তাহলে পিবি সমান পিসি, এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়ে যায়। এবার আমরা কী করবো, ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি দেখাবো, তিনজনের যোগফল মানে এদের মানে এখানে এই কোণের যোগফলটা 180 ডিগ্রি দেখাবো। ঠিক আছে, তখন এই কোণের জায়গায় এই কোণটা বসিয়ে দেবো, এই কোণের জায়গায় এই কোণটাই বসিয়ে দেবো, যেহেতু সমান সমান পেয়েছি। তখন দেখবা এই দুটো কোণের যোগফলটা তোমরা কত পেয়ে যাবা, 90 ডিগ্রি পেয়ে যাবা, তাই না, 2 দিয়ে কাটাকাটি চলে যাবে, তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবা। ঠিক আছে, তখন এসিবি কোণটা তোমরা দেখতে পাবা যে এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের বইতে দেখাই, তোমরা বইতে চলে যাবা P-217 পাতায়, P-217 পাতা। ঠিক আছে, 217 পাতায় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেখানে প্রমাণটা আছে। দেখো P-217 পাতায় তোমরা চলে যাবা, এই যে আমাদের আছে দেখো প্রমাণটা, আমাদের এটা বলেছে কোণ RAS এক সমকোণ। ঠিক আছে, এই যে RAS এই কোণটা আমাদের এক সমকোণ, দেখো প্রমাণটা আমাদের দেখিয়েছে এই জায়গাটা, তোমরা এটা একটু দেখে নেবা এই পার্টটা ভালো করে। ওকে, এখানে আমাদের এটা দেখিয়ে দিয়েছে RAS কোণটা 90 ডিগ্রি, কারণটা এখানে সব কিছু এখানে উল্লেখ করেছে। তো তোমরা 217 পাতায় গিয়ে প্রমাণটা একটু ভালো করে দেখে বুঝে নিতে পারবা, যাদের বোঝার দরকার আছে। তো আমি তো বলে দিলাম কথাটা এখানে। তাহলে আমরা ACB কোণটা আমরা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি, ডি নম্বর অ্যান্সারটা। 4 নম্বরে দেখো, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে S ও D এর মধ্যে সম্পর্ক বলেছে। দেখো, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি জানি, ঘনকের বাহু দৈর্ঘ্য যদি A হয়ে যায়, তাই না, বাহু দৈর্ঘ্য A হলে পরে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², এর মানটা বলেছে S। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হয় √3 ইন্টু বাহু দৈর্ঘ্য √3a, এর মানটা বলেছে D। আমরা এখান থেকে এর মানটা বের করে নেব D/√3, আর এই জায়গায় পুট করে দাও এখানে 6 ইন্টু, তাহলে এখানে হবে দেখো D², যেহেতু A² আছে এখানে 3 হয়ে যাবে, আর এদিকে আমাদের S আছে 3 2 6। তাহলে এখান থেকে আমাদের দেখো, আমরা যেহেতু বলতে চাই যে D² মানটা যদি বের করতে চাই, D² হবে S/2, তাহলে D² সমান সমান S/2, এই সম্পর্কটা আছে আমাদের D নম্বর অপশানে আছে, তাহলে এটা আমাদের D নম্বর অ্যান্সার। এবার 5 আর 6 নিয়েছি আমরা। 5-এর অঙ্কটা আছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে। দেখো, এখানে আমাদের জানতে হবে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির সূত্রটা কত। সূত্রটা আমরা লিখবো এখানে 2 × n-2 × 90 ডিগ্রি। এটা হচ্ছে কোনো সুষম বহুভুজের, যে বহুভুজের বাহু সংখ্যা n, তার অন্তঃকোণগুলির সমষ্টি হয় এটা। তাহলে এখানে দেখো সুষম ষড়ভুজ বলেছে, ষড়ভুজ বলতে বাহু সংখ্যা 6, মানে n এর জায়গায় 6 বুঝবে। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান কত হবে, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান হবে, আমরা 6 দিয়ে একে ভাগ করে দিলে হবে। তাহলে আমাদের এখানে n এর জায়গায় আমরা 6 বসাবো, যেহেতু আমাদের ষড়ভুজ আছে, -2 × 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের মোট, ষড়ভুজের মোট অন্তঃকোণগুলোর সমষ্টি, আর প্রতিটি অন্তঃকোণ পাবো আমরা 6, মানে বাহু দিয়ে ভাগ করে দেবো আমরা। এটা হবে আমাদের এক একটা অন্তঃকোণের মান হবে। সুষম বলেছে প্রতিটি অন্তঃকোণের মান সমান হবে, সুষম মানে যার বাহুগুলি সমান ষড়ভুজের। তাহলে এখানে আমরা যদি সরলটা করি, তাহলে এটা কাটাকাটি করব, এটা পেয়ে যাবো আমরা 15 × 90, আর এখানে দেখো 2 × এটা আমরা 4 পেয়ে যাবো, এখানে আমরা 15 পেয়ে যাবো। আচ্ছা, 15 4 60, আর 7 দিয়ে 120, তাহলে 120 ডিগ্রি। এবার এই কোণটার ষষ্ঠী কোণটার আমরা কী করবো, বৃত্তীয় মান বের করবো। বৃত্তীয় মান পেতে গেলে তোমাদের কী করতে হবে, π/180 ডিগ্রি দিয়ে গুণ করে নেবা, তখন তোমরা বৃত্তীয় মান পেয়ে যাবা। তাহলে এখানে আমরা 0 0 কাটালাম, 6 দিয়ে 12, আর 6 3 18। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো 2π/3। ঠিক আছে, 2π/3 দেখো কোথায় আছে, আমাদের আছে বি নাম্বার অ্যান্সারটা। তাহলে আমাদের বি নাম্বার পেয়ে গেলাম অ্যান্সার। 6 নম্বরে দেখো বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, তাকে আমরা অজয় বলি। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজনের যে মধ্যমাটা পাওয়া যায়, যে লেখচিত্রটা, সেই লেখচিত্রকে বলা হয় অজয় বলা হয়। এটা আমাদের হয়েছে কয়েকবার ক্লাসে। দেখো, এবার আমরা 2-এর প্রশ্নগুলো এসেছি। 2-এর প্রশ্নগুলো আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। দেখো, 2-এর 1 2 একসঙ্গে নিয়েছে। 2-এর 1-একটা বলছে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময় ড্যাশ সম্পর্ক বর্তমান। আচ্ছা, এখানে দেখো লভ্যাংশ স্থির,
ঠিক আছে। মূলধনের সঙ্গে সময়টা দেখো, সময় যদি বেড়ে যায় তো অনেক বছর ধরে চলছে মূলধনের কাজটা, ঠিক আছে, মানে চলছে ব্যবসাটা, তো অনেক দিন সময় ধরে যদি একটা ব্যবসা চলে তাহলে অনেক সময় কী হয়, এত লাভ হয়ে যায়, ঠিক আছে, ব্যবসায়, তখন মূলধনটা তুলে নিতে পারে, মূলধন কমে যেতে পারে। তাহলে সময় বাড়লে মূলধন কমে যেতে পারে। তাহলে দেখো, সময় বাড়বে মূলধন কমবে, তাহলে একটা বাড়ছে কমছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাদের মূলধনের সঙ্গে সময়টা কিন্তু ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এটা আমাদের অ্যান্সারটা হবে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এভাবে বুঝতে হবে। 2 নম্বরে দেখো বলছে √5 + 6 এর অনুবন্ধী করণী কত? অনুবন্ধী করণী বের করতে বলেছে। তোমরা দেখো শিখে রাখো অনুবন্ধী করণী কীভাবে বের করবা। দেখো, অনুবন্ধী করণী বের করতে হলে সবই ঠিক থাকবে, শুধু তোমরা করবা কি, যেটা √5 আছে করণী দিয়ে যেটা আছে সংখ্যাটা, তার সাইনটা চেঞ্জ করে নাও, তার চিহ্নটা পাল্টে নাও। এখানে দেখো √5টা আমাদের প্লাস দিয়ে আছে, তাহলে একে তোমরা লিখবা মাইনাস দিয়ে, -√5। ঠিক আছে, করণীর চিহ্নটা চেঞ্জ করবো, বাকি সব ঠিক রেখে দেবা। ঠিক আছে, হ্যাঁ, মাঝের সাইনটাকে চেঞ্জ করবা না, শুধু করণীর সাইনটাকে চেঞ্জ করে দাও, তাহলে আমরা অনুবন্ধী করণী পেয়ে যাবো। অনুবন্ধী করণী বলতে এদের যোগফলটা মূলের সঙ্গে পাবো আর এদের গুণফলটাও মূলের সঙ্গে পাবো। ঠিক আছে, তোমরা যোগফল গুণফল করে দেখবা, মূলের সঙ্গে পেয়ে যাবা। দেখো, আমরা 3 আর 4 নিয়েছি। 3-এর অঙ্কটা বলছে ড্যাশ ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। তাহলে আমরা দেখো কোন ত্রিভুজের হবে, আমাদের এখানে অ্যান্সারটা হবে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা ত্রিভুজের বাইরে অবস্থান করে। দেখো, আমরা যদি একটা স্থূলকোণী ত্রিভুজ তৈরি করি, তাহলে আমরা এভাবে নিয়ে আমরা এইভাবে একটা স্থূলকোণী ত্রিভুজ তৈরি করলাম। দেখো, এটা আমাদের স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজটা যদি আমরা ABC বলে দিই, তাহলে এই ত্রিভুজের পরিকেন্দ্র দেখো, আমরা যদি পরিকেন্দ্র তৈরি করি তাহলে আমরা এইভাবে করতে পারবো। ত্রিভুজটা এইভাবে করে, ত্রিভুজটা এইভাবে করে এইভাবে তৈরি হবে। ঠিক আছে, তার কেন্দ্রটা কিন্তু দেখো কোনো এই জায়গায় থেকে যাবে, আমাদের ত্রিভুজের বাইরে কেন্দ্রটা অবস্থান করবে। সেই ত্রিভুজটা আমাদের কী ত্রিভুজ হবে? স্থূলকোণী ত্রিভুজ। এটা আমাদের 90 ডিগ্রির চেয়ে বড় কোণটা আছে। ঠিক আছে, তা দেখতে পাচ্ছ একটা স্থূলকোণী ত্রিভুজের, দেখো ত্রিভুজের বাইরে কিন্তু পরিকেন্দ্রটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে অ্যান্সারটা হবে স্থূলকোণী ত্রিভুজ। এটা হবে স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, 4 নম্বর দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে sin θ মানে 30 ডিগ্রি = 1/2 হলে tan θ মান কত? তাহলে আমরা এখান থেকে দেখো, এই যে আমাদের 1/2 এর জায়গায় তোমরা sin 3 ডিগ্রি লিখতে পারবা, কারণ 1/2 এর মানটা মানে sin 3 ডিগ্রির মানটা আমরা জানি হাফ। তাহলে আমার এখানে sin ভ্যানিশ হলে θ - 30 ডিগ্রি = 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে আমরা থিতার মানটা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি, এদিকে যোগ হয়ে যাবে। তাহলে এখানে tan θ মানটা কত পাবো? tan θ জায়গায় আমরা 60 ডিগ্রি বসিয়ে দেবো, তাহলে এর মান হচ্ছে আমাদের √3। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল √3। দেখো, 5 আর 6 নিয়েছি আমরা। তাহলে 5-এর অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, চোঙের আয়তনের সূত্র আমরা জানি πr²h, যেখানে চোঙের ব্যাসার্ধ r আর উচ্চতা হচ্ছে h। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr/h। তাহলে এখান থেকে আমরা r এর মান পাবো, r পেলে ব্যাস পেয়ে যাবো। তাহলে পাই কেটে দাও, এখানে r² আর r কাটলে এখানে একটা r পাবা, আর h কেটে দিলাম। তাহলে এখানে দেখো r এর মানটা 2 পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে ব্যাসার্ধের ডবল, তাহলে ব্যাস হবে 4। তাহলে আমরা পেয়ে গেলাম 4 একক। 6 নম্বর বলছে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে ড্যাশ বলা হয়। আচ্ছা, এখানে দেখো যে শ্রেণীর পরিসংখ্যাটা সবচেয়ে বেশি হয়, পরিসংখ্যা, তাই না? আমরা দেখেছিলাম ক্লাস 9-এ তোমরা পরিসংখ্যা বের করেছিলাম, 10ও আছে। তাহলে যে কোনো তথ্যগুলো তোমরা দেখবা, তথ্য যদি তোমাদের থাকে, এরকম ধরো একটা তথ্য আছে, তাহলে এই তথ্যের দেখো আমাদের দেখো 4 মানটা আমরা বেশি পাচ্ছি, 4 মানটা বেশি আছে। তাহলে একে কী বলতাম? সংখ্যাগুরু মান বলতাম। তাহলে এভাবে তোমরা যদি পরিসংখ্যা বের করতা, তাহলে দেখো পরিসংখ্যা সবচেয়ে বেশি পেতা, যে সংখ্যাটা বেশিবার থাকতো সেই সংখ্যাটা কিন্তু পরিসংখ্যাতে বেশি থাকতো। তাহলে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে আমরা বলবো সংখ্যাগুরু মান শ্রেণী। তাহলে অ্যান্সারটা হবে সংখ্যাগুরু মান শ্রেণী। ঠিক আছে, সংখ্যাগুরু মান শ্রেণী বলা হয়। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। দেখো, আমরা 3-এর প্রশ্নগুলো আসলাম। 3-এর প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে। তাহলে আমরা দেখো 3-এর 1, 2 একসঙ্গে নিয়েছি। তো 3-এর 1-টা বলছে এর মূলধন বি এর মূলধনের এত গুণ হলে
এ ও বি এর লভ্যাংশের বন্টনের অনুপাত এত, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো লভ্যাংশের অনুপাতটা বলে দিয়েছে এখানে, তো আমরা মূলধন অনুপাতটা বের করে দেখব। আমরা জানি একই সময়ের ক্ষেত্রে মূলধন অনুপাতটা আর লভ্যাংশ অনুপাতটা সমান হয়, তো মূলধন অনুপাতটা আমাদের বের করে দেখবো, যদি এটা আসে তাহলে সত্য, এটা না আসলে মিথ্যা। তা দেখো মূলধন অনুপাতটা কী করে পাবো, শর্ত দেওয়া আছে এর মূলধনটা বি এর মূলধনের এত গুণ, বি এর মূলধনের বলেছে যার চেয়ে বেশি তাকে ধরে নাও, তা আমরা বি এর মূলধনটা আমরা কত ধরে নেবো, এক্স ধরে নিলাম। তাহলে এর মূলধন কত হবে, এর মূলধন ধরা হবে এক্সের এত গুণ হবে, এক্সের 2 পূর্ণ, এটাকে ভেঙে দিলে কত হবে 4, 4 একে 5, 5/2, ঠিক আছে। তাহলে এখানে দেখো এবার যদি আমরা এ ও বি এর মূলধনের অনুপাত যদি বের করি, এ ইজ টু বি এর মূলধনের অনুপাত, তাহলে কত পাবো আমরা এদের মূলধনের অনুপাত এর হচ্ছে 5x/2 আর বি পেলাম এক্স। তাহলে এখানে দেখো এখানে আমাদের এক্স ভ্যানিশ করলে 5/2:1, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 5:2। দেখো এটা আমাদের মূলধনের অনুপাত, আর লভ্যাংশের অনুপাত আছে আমাদের কত 2:5। দেখো দুটো কিন্তু আমরা সমান পেলাম না, এই যে সমান পেলাম না, তাহলে আমাদের কী হবে, অ্যান্সারটা এটা মিথ্যা হবে। এবার 2 নম্বরটা দেখো কী বলছে, এ বি ইজ টু সি স্কোয়ার কমা বি সি ইজ টু এ স্কোয়ার কমা সি এ ইজ টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1 বলে দিয়েছে। তাহলে আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করে দেখব কত বের হয়। আচ্ছা এখানে দেখো অনুপাতগুলির প্রথম পার্টগুলো গুণ, এ বি ইন্টু বি সি ইন্টু সি এ ইজ টু অনুপাতগুলির দ্বিতীয় পার্টের গুণগুলো, দ্বিতীয় পার্টগুলো আছে এখানে সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। মানে অনুপাতগুলির পূর্বপদের গুণফল ইজ টু অনুপাতগুলির উত্তরপদের গুণফল, পূর্বপদ প্রথমটাকে পূর্বপদ বলা হয় আর পরেরটাকে উত্তরপদ বলা হয়। তাহলে পূর্বপদের গুণফল ইজ টু উত্তরপদের গুণফল, এভাবে আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে আমাদের দাঁড়িয়ে গেল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো আমরা দুই দিকে সমান, তাহলে 1:1 পেয়ে গেলাম, এটা আমাদের সত্য অ্যান্সার। তাহলে আমরা লিখে দেবো সত্য। এবার 3 আর 4 নিয়েছি আমরা। 3 অঙ্কটা বলছে অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা এখানে দেখো আমরা তোমাদের দেখাচ্ছি আমি জিনিসটা ছবি এঁকে, খুব ভালো একটা অঙ্ক। এবছর পরীক্ষার জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় এটা কি বলে, এখানে বৃহত্তর বলে কখনো ক্ষুদ্রতর বলে, বৃহত্তর হলে পরে আমাদের সূক্ষ্মকোণই হবে, এটা আমাদের সত্যি বলেছে। আর যদি ক্ষুদ্রতর হয় তাহলে এখানে স্থূলকোণ হবে, তো এটা সবসময় চেঞ্জ করে, ঠিক আছে, বৃহত্তর ক্ষুদ্রতর সূক্ষ্মকোণ স্থূলকোণ চেঞ্জ করবে। আচ্ছা দেখো কীভাবে এটা অ্যান্সারটা সত্য হবে। অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা সূক্ষ্মকোণই হয়। আমি দেখাচ্ছি তোমাদের। আমি প্রথমে একটা ব্যাস নিলাম এ, এখানে আমাদের কেন্দ্রবিন্দু এ ও বি, এটা ব্যাস নিলাম। আচ্ছা এখানে আমরা একটা বিন্দু নিলাম, এটা আমরা সি বিন্দু নিয়ে নিলাম, তাহলে আমরা এখানে সিও যোগ করলাম, ওকে। আচ্ছা এবার দেখো বৃহত্তর বৃত্তাংশ বলেছে, তাহলে এই যে দেখো বৃহত্তর বৃত্তাংশ, এইদিকে আমরা একটা বৃত্তস্থ কোণ নিই, তাহলে এইভাবে আমরা একটা বৃহত্তর বৃত্তাংশে একটা বৃত্তস্থ কোণ নিলাম। বৃহত্তর দেখো এ বি অর্ধবৃত্তস্থ, তাহলে এর চেয়ে বড় বৃত্তাংশ নিয়েছে দেখো বিসি, বিসিটা বড় বৃত্তাংশ, এই বড় বৃত্তাংশের কোণটা যে বৃত্তস্থ কোণটা বলেছে দেখো, এই কোণটা আমাদের কী হবে, সূক্ষ্মকোণ হবে। তো এটা আমরা সূক্ষ্মকোণ তোমাদের দেখাচ্ছে, এটা আমরা ডি নাম দিয়ে দিলাম। তাহলে এটা সূক্ষ্মকোণ কী করে হয় তোমাদের দেখো, আমাদের কী হয়, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা 90 ডিগ্রি যে ছোটো আছে, তাহলে এখানে আমরা বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ দেখতে পাচ্ছি, কেন্দ্রস্থ কোণটা আছে বিওসি, আর বৃত্তস্থ কোণে ডবল হবে, বৃত্তস্থ কোণটা আমরা দেখতে পাচ্ছি কোণ বিডিসি, ঠিক আছে, এটা আমরা জানি আমরা, ঠিক আছে। একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা এখানে দেখো এই যে কোণটা বিওসি কোণটা আমাদের এটা কি আছে, এটা এই কোণটা আমাদের কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোটো, 180 ডিগ্রির চেয়ে ছোটো আছে, তাহলে এটা হবে আমাদের ছোটো, কার চেয়ে 180 ডিগ্রির চেয়ে ছোটো, ঠিক আছে। আচ্ছা ছোটো আমরা উল্টো করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রির চেয়ে কোণটা আমাদের ছোটো আছে, ওকে। আচ্ছা তাহলে এ ছোটো হলে পরে এর সঙ্গে সমান, তাহলে আমরা দেখি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 2 কোণ বিডিসি, এই যে বিডিসি কোণটা, ঠিক আছে, এই কোণটা আমরা দেখাবো 90 ডিগ্রির চেয়ে ছোটো দেখাবো, তাহলে এটা হবে আমাদের 180 ডিগ্রির ছোটো, 2 দিয়ে আমরা যেটাকে কেটে দিই এটা 90 ডিগ্রি পেয়ে যাব। তো দেখো আমরা এই যে বিডিসি কোণটা আমরা 90 ডিগ্রির চেয়ে ছোটো পেয়ে গেলাম, 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণ সূক্ষ্মকোণ হয়, তাহলে এই কথাটা আমাদের সত্য, আমি প্রমাণটা কিন্তু বুঝিয়ে দিলাম, ঠিক আছে। অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণটা সূক্ষ্মকোণ। অর্ধবৃত্তাংশ কী হয়, অর্ধবৃত্ত বলতে দেখো এই যে অর্ধবৃত্ত ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় সেই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়। আমি যদি এখানে তোমাদের দেখাই এই জায়গা কোণটা এটা,
ঠিক আছে। এটা যদি আমার ই কোণ হয় তাহলে এ ই বি এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এর চেয়ে কী হবে, এই জন্য বলেছি অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ, মানে অর্ধবৃত্তের চেয়ে যদি বড় বৃত্তাংশ নাও সেই কোণটা কিন্তু কী হবে, সূক্ষ্মকোণ পাবা। এটা 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণ হয়ে যাবে। তাহলে আমাদের এটা সূক্ষ্মকোণ অ্যান্সারটা বলেছে, তাহলে এটা আমাদের কী হবে, এটা আমাদের ঠিকই বলেছে কথাটা, তাহলে অ্যান্সারটা আমাদের সত্য হয়ে যাবে। ওকে, চলে এসে 4 নম্বরটা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, এখানে গোলকের ব্যাসার্ধ যদি আমরা আর নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আয়তন কথা বলেছে, তা আয়তনটা হয় 4/3 পাই আর কিউব। এবার ব্যাসার্ধ দ্বিগুণ করবে, তাহলে ব্যাসার্ধ আমরা 2r নিলাম, তা 2r নিয়ে আয়তনটা কত হবে, 4/3 পাই, আর এর জায়গায় 2r বসে দাও। তাহলে এখানে যদি সরল করো 4/3 পাই, এটা তোমরা দেখবা 8 আর কিউব পেয়ে গেলা। 8টাকে তোমরা সামনে করো, তাহলে 4/3 পাই আর কিউব। দেখো আগের আয়তনের চেয়ে আমাদের আয়তনটা কী হয়ে গেছে, 8 গুণ হয়ে গেছে। এখানে দ্বিগুণ বলেছে, তাহলে দ্বিগুণ তো হবে না, 8 গুণ হবে। তাহলে এখানে দ্বিগুণ বলেছে বলে আমার কথাটা কী হবে, এখানে কথাটা হবে মিথ্যা, অ্যান্সার মিথ্যা পেয়ে গেলাম। এবার আমরা 4 প্রশ্নগুলো আসলাম। দেখো এখানে 3 যে আমি দেখতে পাচ্ছি 3 5 6 প্রশ্নগুলো দেওয়া নাই, এখানে প্রিন্ট মিস্টেক করেছে, 5টা দেওয়া আছে তো অর্ধেকটা দেওয়া আছে, 5 6 কি মিস করে দিয়েছে। যে তোমাদের বইতে যদি ঠিক থাকে, ঠিক আছে, এই যে 287 পাতা 3 অঙ্ক 5 আর 6 যদি ঠিক থাকে তো কমেন্টে জানাও, ভুল থাকলে কমেন্টে জানাবা, ভুল বলে কমেন্টে জানাবা। তোমরা 3 5 6 নাম্বারটা দিয়ে দেবা, পেজ নাম্বারটা দিয়ে দেবা, উল্লেখ করবা কমেন্টে, পেজ নাম্বার উল্লেখ করে তোমরা জানাও যে ঠিক থাকে, তবু কমেন্টে জানাও, আর যদি ভুল থাকে প্রিন্টটা তবু তোমরা কমেন্টে আমাকে জানাও। তাই চলো আমরা 4গুলো চলে আসলাম। 4 প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন আছে, এখানে কিন্তু তোমাদের তো ধৈর্য করে একটু অঙ্কগুলো করতে হবে, একটু লিখে করতে হবে, তাই না? তো তোমরা আমার সঙ্গে একসঙ্গে করো অঙ্কগুলো, বুঝতে পারবা। তো দেখো 4 একটা কী বলছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। আসলটা আমাদের এখানে বের করতে বলেছে, তাহলে আমরা আসলটা ধরে নেব। দেখো এখানে চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তার প্রথমে আমাদের সমল চক্রবৃদ্ধি বেরোবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা একবারে চক্রবৃদ্ধি সুদের সূত্র আমরা নিতে পারবো না, যেভাবে সরল সুদের ক্ষেত্রে আমরা দেখেছি সুদটা আমরা একবারে পাই, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা একবারে পাওয়া যায় না, আগে সমল চক্রবৃদ্ধি বের করতে হয়। সমল চক্রবৃদ্ধি বলতে সুদ আসল যেটাকে বলা হয়। তাহলে এখানে দেখো আমরা যদি অ্যান্সার দিয়ে শুরু করি, প্রথমে আমরা আসলটা ধরি আসল x টাকা, আসলটা x টাকা, তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি, যেটাকে সুদ আসল আমরা বলতে পারবো, সমূল চক্রবৃদ্ধি সমান সূত্রটা দেখাও, p × 1 + r/100, সবারই চেনা সূত্র, তোমরা জানো এটা। p বলতে আসল, r বলতে সুদের হার, n বলতে সময়। মান বসাও, p তো আমরা আসল ধরলাম, ঠিক আছে, x ধরে নিয়েছি আসলটাকে, 1 + সুদের হারটা আমাদের দেওয়া আছে 5%, তাহলে 5/100, আর n দেখো 2 বছরে বলেছে, তাহলে সময়টা 2 বছর। আচ্ছা এবার দেখো, এবার আমরা করবো কি, এখানে যদি সরলটা করো তাহলে এখানে লসাগুটা 105, তাহলে স্কোয়ার আছে বলে 105 × 100, আবার 105 × 100, এটা আমরা পেয়ে গেলাম। কি পেলাম, এটা পেলাম আমরা সমল চক্রবৃদ্ধি। এখানে যদি আমরা গুণ করি, তা তোমাদের 105 আর 105 গুণ করতে হবে এখানে, তাহলে গুণ করো, 5 5 5 25, 2 5 1 5, এখানে 0 0 0, আর এটা হয়ে যাবে 5, আর এখানে আসবে 0 1, 5 2 10 1 1, 11,025। তাহলে আমরা দেখতে পাচ্ছি x × 11,025 পেলাম, আর নিচে হবে কত আমাদের 10,000, 4টা 0 1 4টা 0, এটা আমাদের হচ্ছে সমল চক্রবৃদ্ধি। এবার দেখো এবার আমরা করব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা চক্রবৃদ্ধি সুদ বের করতে পারবো কি করে, আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে 4টা 0 আছে, আমরা এটা আসলটা বাদ দিয়ে দেবো, তাই এটা আমাদের কি সমূল চক্রবৃদ্ধি, এত টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। আচ্ছা এখানে আমরা যদি এক্সট্রা কমন নিয়ে নিই, তাহলে একটু ভগ্নাংশে যোগ বিয়োগ করো, নিচে হচ্ছে 10,000, এটা 11,000, এটা আর এখানে 1 থাকবে, এটা আমাদের হয়ে যাবে 10,000, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে বিয়োগটা আমি কোথায় দেখাবো, উপরে চলে যাই, তাহলে আমরা এখানে বিয়োগটা পাবো, এখান থেকে x বাইরে আছে, তাহলে আমরা আচ্ছা আরেকটা আমি উপরে দেখাই তোমাদের, যেটা আমাদের জায়গাটা প্রয়োজন পড়বে। আমরা এখানে সমান
এক্স ইন্টু আমরা পেয়ে যাব এটা পেয়ে যাবো 1025 পেয়ে যাবো, বিয়োগ করে কত পাবো 1025 বাই নিচে 10,000। এটা পেয়ে গেলাম চক্রবর্তী সুদ। এবার দেখো আমাদের চক্রবর্তী সুদটা দেওয়া আছে, তাহলে আমরা সমান করে নেব এক্স ইন্টু 1025 বাই 10,000 কত দেওয়া আছে 615, এটা আমাদের দেওয়া আছে মানটা। এবার আমরা কি করব, কাটাকাটি করব। তাহলে এখানে যদি কাটাকাটি করো পাই দিয়ে দেখো, আচ্ছা আমি একটু এভাবে করে দিই, এক্স ইন্টু 1025 সমান সমান 615 ইন্টু 10,000 করো পাইতে কাটাকাটি, পাই দিয়ে 10 শূন্য পাবা, 5 5 25, পাই দিয়ে 10 শূন্য 5 5 25, এখানে 5 একে 5, এখানে পাই দিয়ে 10 5 3 15। ওকে, আচ্ছা এখানে দেখো আমরা কত দিয়ে কাটতে পারবো, এখানে 3 দিয়ে পারবো, 5 3 8 না 3 দিয়ে তো কাটা যাবে না। আচ্ছা আমরা এক কাজ করি, এটাকে করি কাটাকাটি পাই দিয়ে, এখানে 5 4 20, এটা হয়ে যাবে 5 একে 5, আর এখানে আমরা যদি কাটি, ঠিক আছে, এটা হচ্ছে 5 দিয়ে 10, আর এখানে 3টা শূন্য বসবে। আচ্ছা এটা দেখো আমরা 3 দিয়ে, এটা 3 41 3 123, 3 দিয়ে আমরা কাটাকাটি করতে পারছি, 41 3 123। তা দেখো এক্সের মানটা আমরা দেখতে পাচ্ছি 3 ইন্টু 2000 টাকা, তাহলে এক্স সমান কত পেয়ে যাবো 6000 টাকা। তাহলে আমরা কিন্তু এবার আসলটা পেয়ে গেলাম, অতএব এখানে আসল আমরা লিখে দিচ্ছি, আসল আমরা পেয়ে গেলাম 6000 টাকা। এই হলো আমাদের অ্যান্সারটা। দেখো দুইয়ের প্রশ্নটা বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদের সমষ্টি শূন্য হলে কে এর মানটা বের করো। আচ্ছা এখানে দেখো আমরা কি করব, আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণটা সাজিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা দিকে মাইনাস 2kx পাবা, আর এদিকে প্লাস 1 আমরা বাদিকে নিয়ে আসলাম সবাইকে। তাহলে এখানে একটু সাজাই আমরা, এক্স স্কোয়ার 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ আকারে সাজালাম। আচ্ছা এবার দেখো বীজদের সমষ্টি আমাদের শূন্য বলে দিয়েছে, তাহলে এখানে বীজদের সমষ্টি আমরা বের করব, বীজ দ্বয়ের সমষ্টি। বীজদের সমষ্টির সূত্র আমরা কি জানি, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, এটা হচ্ছে আমাদের সূত্র। দেখো মাইনাস বি আমাদের কত, বিটা হচ্ছে আমাদের মাইনাস 1 প্লাস 2k, এ তো আমাদের 1, তাহলে এটা আমাদের দাঁড়িয়ে গেল 1 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 প্লাস 2k। আচ্ছা বীজের সমষ্টিটা আমাদের বলে দিয়েছে শূন্য, তাহলে 1 প্লাস 2k সমান সমান শূন্য বলতে পারবো। তাহলে এখান থেকে কে এর মানটা তোমরা দেখতে পাচ্ছ মাইনাস 1/2 সমাধান করে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 3 প্রশ্ন বলছে এক্স ভেরিয়েস ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এটা ভেদের অঙ্ক আছে, তাহলে আমরা প্রথমে কী করবো, এখান থেকে যদি আমরা ভেরিয়েস ওঠাই তাহলে কে ওয়াই পেয়ে যাবো, এক্স সমান সমান কে ওয়াই। এখানে কে এর পরিচয় তোমরা বলবা, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু তোমাদের পরীক্ষায় বলতে হবে, ধ্রুবক, ঠিক আছে, এই কথাটা যেন না ছাড়া যায়, ঠিক আছে, কে এটা বলে দেওয়া যে কে এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি এক্সের মানটা বেরিয়ে আছে, তাই হোক এবার আমরা করবো কি, এখন এক্সের মানটা পেয়ে গেলাম, এখন আমরা এক্স প্লাস ওয়াই, দেখো আমরা প্রমাণটা দেখে নিব, এক্স প্লাস ওয়াই নিচে এক্স মাইনাস ওয়াই নিয়ে নিবা, আমরা এটা নিয়ে কাজ শুরু করি, ঠিক আছে, এটা নিয়ে কাজ শুরু করলে আমরা প্রমাণটা নিয়ে আসতে পারবো। এখন করবো কি, এক্সের জায়গায় এক্সের মান বসাই দেবো, এক্সের মান হচ্ছে কে ওয়াই প্লাস আবার ওয়াই ছিল, আবার এক্সের মান কে ওয়াই মাইনাস ওয়াই, ঠিক আছে, মানটা আমরা পুট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই কমন যাচ্ছে কে প্লাস 1, আর নিচ থেকে ওয়াই কমন যাচ্ছে কে মাইনাস 1, এখানে ওয়াই কেটে দিলে পরে কে প্লাস 1 আর কে মাইনাস 1 থাকলো, একে আমরা এম ধরে নিলাম, ছোটো হাতের এম নাহলে এন ধরে নিচ্ছি, ছোটো হাতের এন ধরে নিলাম, এখানে লিখে দেবো, আর এখানে কী লিখবো, এন সমান সমান কে প্লাস 1 আর কে মাইনাস 1, এটা হচ্ছে এরা হবে কী হবে, অশূন্য হবে, ঠিক আছে, শূন্য হবে না, অশূন্য ধ্রুবক বলে দিলাম, এদের অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাদের, এবার যদি আমরা বর্গগুণ করে নিই, বা এক্স প্লাস ওয়াই সমান সমান এন ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার তোমরা দেখো আমরা ধ্রুবক আর ইকুয়াল উঠালে ভেরিয়েস পাই, তাহলে অতএব আমরা পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই। দেখো প্রমাণটা মিলে গেলো আমাদের, প্রুভড। এইভাবে তোমরা প্রমাণটা করে নিবা।
দেখো চারের প্রশ্নটা বলছে একটি বৃত্তের দুটি জে এর দৈর্ঘ্যের অনুপাত 4:3। যদি যে দুটির কেন্দ্রদের দূরত্ব যথাক্রমে 9 সেমি এবং 12 সেমি হয় তবে কেন্দ্রের নিকটতম যেটির দৈর্ঘ্য বলেছে। আচ্ছা ছবি এঁকে বোঝাই আমি প্রশ্নটা। আমাদের দেখো একটা বৃত্ত আছে, আমরা একটা বৃত্ত নিলাম, এখানে আমরা নিলাম কেন্দ্রবিন্দু, দুটো জে নিলাম আমরা। দেখো আমরা একটা জে নিলাম, এই একটা জে নিলাম, আর একটা জে আমরা এইভাবে নিলাম, ঠিক আছে। আচ্ছা এটা একটা জে নাম দিলাম, এটা প্রথমটা এ বি নাম দিয়ে দিলাম, এটা আমরা সিডি নাম দিয়ে দিলাম। আর এই কেন্দ্র ও বিন্দু, কেন্দ্র থেকে দুটির দূরত্ব, একটা নিলাম ওপি দূরত্ব আর একটা হচ্ছে আমাদের ও কিউ দূরত্ব, ঠিক আছে। আচ্ছা এখানে দূরত্বগুলো বলে দিয়েছে কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে দূরত্ব বলে দিয়েছে। এখানে দেখো প্রথম জের উপর দূরত্ব যেটা হচ্ছে 9 সেমি, ওপিটা এখানে 9, আর ও কিউটা আমাদের আছে কত 12। এগুলো আমরা লিখে নিব। এখানে আমাদের ওপি 9 আর ও কিউ 12। আচ্ছা এবার দেখো আমাদের এখানে যে দুটির দৈর্ঘ্য অনুপাত বলে দিয়েছে, তাহলে অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো। তো আমরা লিখব অ্যান্সার, ধরি আমরা এবিটা বড় যেটা কত হবে 4x, আর সিডিটা আমরা নিয়ে নেব কত 3x। এটা আমাদের অনুপাত থেকে নিতে পারবো। আচ্ছা এবার দেখো আমাদের এখানে আমরা যোগ করব, প্রথমে আমরা ওসি যোগ করলাম। আচ্ছা ওসি না হলে আমরা ওপি আগে ওএ যোগ করি, ঠিক আছে। আমরা যোগ করলাম ওএ, তাহলে ওএ যোগ করলে এটা তো আমাদের 90 ডিগ্রি হবে, এটা এই কোণটা আমাদের 90 ডিগ্রি, কারণ এটা লম্ব হবে ওপিটা। তাহলে এখানে আমরা বলতে পারবো দেখো এপিটা কিন্তু এবির অর্ধেক, এপি সমান বলতে পারবো হাফ এপি। কারণটা আমরা লিখব ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। দেখো ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাটা কী করবে সমদ্বিখণ্ডিত করবে। ওকে, তার জন্য আমরা এটা লিখলাম। দেখো আবার বলছি কথাটাকে লিখলাম, যেহেতু ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ আছে, উপপাদ্য আছে। তাহলে আমরা এখানে এবির মান তো আমরা জানলাম 4x, তাহলে এপিটা আমরা পেয়ে গেলাম 2x কাটাকাটি করে। একইভাবে আমরা পেয়ে যাব, আমাদের সিকিউটা দরকার পড়বে। সিকিউটা আমরা কত পেয়ে যাব, সিকিউটা হবে হাফ সিডি, ঠিক আছে। কারণটা কিন্তু আমরা ওই কারণটাই আমরা বলতে পারবো হাফ 3x। তাহলে এখানে পেয়ে গেলাম 3x/2, সিকিউর মানটা পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এখানে এপি পেয়ে গেছি 2x, এপিটা হয়ে গেল আমাদের 2x, ওপি তো জানা আছে। তাহলে এখন আমরা নিব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা নামটা নিব এওপি থেকে। এখানে আমাদের অতিভুজ ওএ স্কোয়ার এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, তাই না। অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার বা লম্বা স্কোয়ার। এপি হচ্ছে আমাদের 2x তার স্কোয়ার, ওপি হচ্ছে 9 স্কোয়ার, এখানে 4s স্কোয়ার প্লাস। আচ্ছা এখানে আমরা দেখো 9 স্কোয়ার আমরা পেয়ে যাবো 81। আচ্ছা তাহলে এখানে আমরা থেকে গেল মানটা। এবার আমরা ও স্কোয়ার বের করলাম। এবার ওসি আমরা এখানে লিখব সমকোণী ত্রিভুজ। আবার এই ত্রিভুজে নিচ্ছি আমরা সিও কিউ থেকে। এখান থেকে আমরা কি নিব, আমরা নিব ওসি, অতিভুজটা ওসি স্কোয়ার সমান সিকিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। আচ্ছা এখান থেকে দেখো আমরা এখানে মানটা আমরা এদিকে দেখাচ্ছি ওসি স্কোয়ার, সিকিউর মানটা আমরা পেয়েছি, সিকিউ কত পেয়েছি আমরা 3x/2 তার হোল স্কোয়ার,
আর ও কিউ দেখো, ও কিউর মানটা 12, তাহলে 12 স্কোয়ার, তো এটা হবে 9s স্কোয়ার বাই 4, আর 12 স্কোয়ার কত পাবো, 144। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আমাদের কিন্তু এখানে ও এ আর ওসিটা সমান, ও এ সমান সমান ওসি, কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তোমাদের কিন্তু কারণগুলো এগুলো বলতে হবে, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এদের যদি বর্গ করে নিই তাহলে ও এ স্কোয়ার সমান সমান ওসি স্কোয়ার। এবার ও এ স্কোয়ার ওসি স্কোয়ার মানগুলো আমরা সমান করে দেবো, ঠিক আছে। আমরা মানগুলো সমান আমরা এই জায়গায় দেখাচ্ছি, এখানে বলে দেবো অতএব দেখো মানগুলো এর আছে 4s স্কোয়ার, 4s স্কোয়ার প্লাস 81 সমান সমান, আর এর মানগুলো আমরা পেলাম এখানে 9s স্কোয়ার বাই 4 প্লাস 144। আচ্ছা এখানে 4s স্কোয়ার মাইনাস 9s স্কোয়ার বাই 4, আর এখানে দেখো বিয়োগটা যদি আমরা করি এটা হবে 3, আর এখানে 8 করে দিলে 14, 6 দিলে, ঠিক আছে, 63 পেলাম। এখানে 4 4 16, 16 থেকে 9 বাদ দিলে 7, 7s স্কোয়ার আর নিচে 4, 7 9 63, ঠিক আছে, 7 9 63। আচ্ছা আচ্ছা এখানে না কাটাকাটি করি না, আমরা এখানে করছি, 63 দিলাম, তাহলে এখানে আমরা এখানে 7 9 63 বললাম, তাহলে তাহলে এস স্কোয়ার সমান সমান কত দেখতে পাচ্ছি, 9 ইন্টু 4, তাহলে এক্সের মান কত হবে, 3 ইন্টু 2, ঠিক আছে, 3 দিয়ে গুণ করো কত পেয়ে যাবা, 6 পেয়ে যাবা। তাহলে এক্সের মানটা 6 পেয়ে গেলাম। আমাদের কী চেয়েছে দেখো, আমাদের বলেছে কেন্দ্রের নিকটতম জেটি, নিকটতম জেটি কী আছে, এবি আছে, তাহলে এবি কিন্তু আমরা পেয়েছি 4x, এক্সের জায়গায় 6 বসিয়ে দেবো, তাহলে এখন আমরা কিন্তু এবির জেটা পেয়ে যাব। তাহলে অতএব এবিটা হবে 4 ইন্টু 6, তাহলে 6 4 কত 24, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু 24 সেমি মানটা পেয়ে গেছি নিকটতম জেটির দৈর্ঘ্যটা। তাহলে আমরা একটু অতএব দেখা লিখি, তোমরা কিন্তু লিখে দেবো আমার জায়গা শর্ট, নিকটতম জেটির দৈর্ঘ্য আমরা কত পেলাম, 24 সেমি, ঠিক আছে। তোমরা নিচে কোথাও লিখে দেবো অতএব দিয়ে, আমি কিন্তু এখানে প্রশ্নই লিখে দিলাম 24 সেমি। পাঁচের প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত। আচ্ছা উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিব। অ্যান্সার চোঙের, যেখানে আমরা ধরে দিয়ে বললাম চোঙের ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, ঠিক আছে। আর এককটা আমরা কী নেব, সেমি নিতে পারবো, আর সেমি। তো অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই RH, ঠিক আছে। তাহলে এর মানটা আমাদের বলে দিয়েছে 2 ইন্টু, আমি মানটা বসিয়ে দিই 22/7, আর এইচ হচ্ছে আমাদের 14, আর এখানে হচ্ছে 264 এর মানটা, 7 দিয়ে 14, আচ্ছা 2 দিয়ে যদি আমরা কাটি 2 কে 2, 2 3 6, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে করবো, 2 6 12, 2 6 12, 22 3 66, তাহলে আর এর মানটা কত পেলাম 3। এবার চোঙের আয়তন, তাহলে অতএব চোঙের আয়তন বের করতে বলেছে, চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট এই অঙ্ক করার জন্য। এটা 22/7, আর এর মান 3, আমরা 2 বার 3 লিখে দিলাম, আর এটা হচ্ছে আমাদের এইচটা হচ্ছে কত 14, তাহলে এককটা হবে আমাদের ঘন সেমি। 7 দিয়ে আমরা 14 করলাম। আচ্ছা এটা হচ্ছে 44, 44কে 9 দিয়ে গুণ, তাহলে 9 4 36 6, আর 9 4 36, 36 3 39, 396 ঘন সেমি, তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো 6 প্রশ্নটা বলছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লেখো যাদের গুণফল একটি মূল সংখ্যা। আচ্ছা দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখতে বলেছে, তা আমরা এখানে যদি লিখি অ্যান্সার, দুটি মিশ্র দ্বিঘাত করণী হলো, আমরা কত নেব, একটা নিয়ে নিচ্ছি আমরা √3 + 2 নিলাম, ও আরেকটা নিব আমরা √3 - 2, দুটো আলাদা আলাদা আছে মিশ্র দ্বিঘাত করণী, ঠিক আছে। আচ্ছা এদের গুণফলটা যদি আমরা করি, ঠিক আছে, গুণফল করলে আমরা গুণ করব,
দেখো এটা আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র 3, এটা 4, তাই এটা কত পেলাম -1। তাই এটা কি এটা মূলদ সংখ্যা, ঠিক আছে। এটাই আমাদের দেখাতে বলেছিল, তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার। দুটি মিশ্র দ্বিঘাত করণী, যেটা √3 + 2 ও √3 - 2। দেখো 7 প্রশ্নটা বলছে ABC ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করে যদি AP 4 সেমি, BP 6 সেমি, AC 12 সেমি হয় তবে BC এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো ছবিটাকে তোমাদের বোঝাচ্ছে। এখানে আমাদের কি বলেছে, আমাদের একটা ত্রিভুজ বলেছে, ত্রিভুজটা এই যে আমাদের ধর একটা ত্রিভুজটা দেখো এই যে একটা বৃত্তকে পরিলক্ষিত করে আছে, এইভাবে দেখো করো, এইভাবে বৃত্তকে পরিলক্ষিত করে আছে এটা ত্রিভুজটা আমরা ABC নিলাম। এখানে দেখো আবার দেখো যেখানে যেখানে স্পর্শ করেছে, আবার দেখো বৃত্তকে কথা স্পর্শ করেছে, বৃত্তকে ত্রিভুজটা স্পর্শ করেছে এখানে P বিন্দুতে, এটা Q বিন্দুতে, আর এখানে আমরা R বিন্দুতে স্পর্শ করে এটা জেনে নিলাম। এখানে দেখো APটা আমাদের বলেছে 4, BPটা বলেছে 6, আর এখানে আর AC বাহুটা, পুরো বাহুটা আমাদের 12 সেমি বলে দিয়েছে। তাহলে আমাদের BC এর মানটা আমাদের বের করতে বলেছে, যে BCটা দেখো BCর মানটা সহজে বেরিয়ে আসবে। তাহলে আমাদের এখানে জানতে হবে কি, দেখো এই যে এখানে আমাদের এই যে লক্ষ্য করো বহিস্থ কোনো বিন্দু থেকে, ঠিক আছে, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক এই যে AP আর AQ, এদের দৈর্ঘ্যগুলো কি হয়, সমান হয়। তাহলে এই কারণটা আমি তোমাদের লিখে দেখাবো, অ্যান্সার লিখব যেহেতু বৃত্তের কোনো বহিস্থ, ঠিক আছে, ভালো বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। এই যে দেখো AP স্পর্শক AR স্পর্শক, এরা কিন্তু AP AR সমান হবে। এদিকে B বিন্দুটা বহিস্থ হলে পরে BP আর BQ সমান হবে, এখানে C বিন্দুটা বহিস্থ হলে CQ আর CR সমান হবে। তাহলে এগুলো আমরা লিখে নেব। তাহলে অতএব আমরা পাবো AP সমান AR, তারপরে পেয়ে যাবো আমরা BP সমান BQ, আর এখান থেকে সমান পাবো আমরা CR সমান CQ, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তাহলে আমরা AP জানা আছে 4, তাহলে ARটা কত হবে, 4 হয়ে যাবে আমাদের। এদিকে PB জানা আছে আমাদের 6, তাহলে BQ কত হবে, 6 হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলে দিতে পারবো ARটা কত, ARটা আমরা 4 সেমি বলতে পারবো, 4 সেমি। আর এদিকে BQটা আমরা বলতে পারবো 6 সেমি, ঠিক আছে, সমান বলি। আচ্ছা এখানে দেখো আমাদের এবার আমরা এই যে CR আর CQ এটা আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কি করে বের করব, আমাদের দেখো আমরা BQ পেয়ে গেছি, আমাদের BC অ্যান্সারটা বের করতে বলেছে, BC কত, তাহলে QC যদি পেয়ে যাই এই অংশটা, তাহলে আমরা BC বলতে পারবো। আচ্ছা তোকে AC দেওয়া আছে, AC থেকে আমরা কিন্তু এই RCটা বের করতে পারবো, যেহেতু আমাদের AR জানা আছে। তাহলে আমরা এখানে দেখো ACটা আমাদের দেওয়া আছে কত, 12 সেমি। তাহলে ACর জায়গায় আমরা লিখতে পারবো, ACকে লিখবো AR প্লাস RC 12। তাহলে দেখো এখানে AR মানটা হচ্ছে 4, তাহলে এখান থেকে আমরা RC পেয়ে যাব 12। তাহলে এখান থেকে RC কত পাবো, RC পেয়ে যাবো আমরা 12 থেকে 4 বাদ, তাহলে আমরা 8 পেয়ে গেলাম। তাহলে RC যদি পেয়ে যাই তাহলে আমরা CQ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা CQ পেয়ে যাবো আমরা 8 সেমি, CQ কত পেয়ে গেলাম, 8 সেমি পেয়ে গেলাম। এবার আমরা দেখো BC পেয়ে যাব। তাহলে অতএব BC আমরা বলতে পারবো BQ প্লাস CQ। BQর মান আমরা 6 পেয়ে গেছি, আর CQর মানটা দেখো 8 বের করলাম। তাহলে কত পেয়ে গেলাম আমরা, BCটা 14 সেমি, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, BCর মানটা আমাদের বের করতে বলেছিল। দেখো 8 প্রশ্ন বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। তো আমরা শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরে নিই, আমরা ধরি
শঙ্কুর, শঙ্কুর তো ভূমির ব্যাসার্ধ হয়, এখানে ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আমরা আর সেমি ধরে নিলাম। তাহলে অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন বলেছে, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই, ঠিক আছে, আর এইচ হচ্ছে আমাদের 12 ঘন সেমি। আচ্ছা, এবার আমরা কি করব, আয়তনটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা বসিয়ে দেব। আচ্ছা, এখানে পাইটা আমরা পায়ে রেখে দিলাম, পায়ে যেহেতু দেওয়া আছে, পাই থাকলো 12 সমান দেখো আয়তনটা 100 পাই পড়েছে, পাই কেটে দিলাম, 3 4 12, এদিকে 4 4 25। আচ্ছা, 1/, এখানে স্কোয়ারটা আমার ছুটে গেছে, তাহলে পাই আর স্কোয়ার হবে, ঠিক আছে, পাই আর স্কোয়ার 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা 4 দিয়ে করলে 25 কাটাকাটি, তাহলে আর স্কোয়ার সমান 25 পেয়ে গেল, তাহলে আর সমান কত 5 পেয়ে গেল। তাহলে অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ওরা ভূমি বলেনি, ভূমির ব্যাসার্ধ বলতে হয়, ভূমির ব্যাসার্ধ কত পেলাম আমরা, 5 সেমি পেয়ে গেলাম। দেখো 9 নম্বর প্রশ্ন বলছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান কোণ আবর্তন করে। আচ্ছা, একটা ঘড়ি দেখো, মিনিটের কাঁটাটা, আমি যদি একটা ঘড়ি তোমাদের দেখাই, এই যে আমাদের একটা ঘড়ি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো মিনিটের কাঁটাটা, এই যে মিনিটের কাঁটাটা হয় আমাদের, ঠিক আছে, প্রান্তবিন্দুটা যদি ঘুরে, এই যে ঘুরে প্রান্তবিন্দুটা ঘুরে 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 একটা বৃত্ত, একটা সার্কেল তৈরি করছে, তাই না। তাহলে এই যে একটা সার্কেল 1 ঘন্টায় ঘুরবে, 1 পাক ঘুরে, মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় 1 পাক ঘুরে, তাহলে 1 পাক ঘুরবে মানে কি, ও যে টোটাল ঘুরছে কোণটা কত, 360 ডিগ্রি, পুরো বৃত্তের যে কোণটা আমরা জানি 360 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় কতটা ঘুরবে, আমরা লিখবো এখানে অ্যান্সার, মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায়, ঠিক আছে, আমরা বলে দেবো 1 ঘন্টায় 360 ডিগ্রি কোণ আবর্তন করে, এটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে, আবর্তন করে। তাহলে 1 ঘন্টায় 360 ডিগ্রি কোণ আবর্তন করে, তাহলে এই কোণটার আমাদের কি রেডিয়ানে বের করতে বলেছে, এটাকে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, শুধু রেডিয়ানের দরকার। তাহলে আমরা এখানে 360 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে যেতে গেলে বৃত্তীয় মানে প্রকাশ করব, 360 ডিগ্রি এর বৃত্তীয় মান, দেখো যে কোণের বৃত্তীয় মান বের করতে বলবে তাকে গুণ করবা পাই/180 ডিগ্রি দিয়ে, এটা কাটাও, এটা আমরা 2 পেয়ে যাবো, তাহলে 2πc পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে অতএব অ্যান্সারটা কত পেয়ে গেলাম, তা আমরা বলবো অতএব মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় 2πc রেডিয়ান, ঠিক আছে, এত রেডিয়ান কোণ আবর্তন করে, ঠিক আছে। এবার আমাদের অ্যান্সারটা বের করতে হবে। দেখো এবার 10 অঙ্কটা বলছে, sin 51 ডিগ্রি সমান a/√a² + b² হলে tan 51 ডিগ্রি প্লাস tan 39 ডিগ্রি এর মান কত। আচ্ছা, আমাদের দেখো এখানে এই সাইন মান থেকে আমাদের এই মানগুলো আমরা বের করে নেব। আচ্ছা, এবার আমরা করব কি, এখানে sin 51 আছে, তাহলে আমরা cos 51 বের করবো, কারণ cos 51 আসবে আমাদের এখানে। তাহলে কি আমরা কী করবো, প্রথমে আগে বর্গ করে নিই, sin² 51, এটা পেয়ে যাবো a², উঠে যাবে a² + b²। আচ্ছা, এটাকে আমরা 1 - cos² 51 ডিগ্রি বলতে পারবো, a² + b²। আচ্ছা, এখান থেকে যদি আমরা cos² 51 ডিগ্রির মানটা বের করতে চাই, তো এটা 1 - এটা এদিকে চলে আসবে। আচ্ছা, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা, এভাবে পেয়ে যাবা, কেটে গেল, তাহলে b² / a² + b²। তাহলে আমরা যদি এখানে স্কোয়ারটা উঠাই, তাহলে cos 51 ডিগ্রির মানটা আমরা পাবো b/√a²
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। বি স্কোয়ার বর্গমূল বি, আর এরপর রুট ওভার চেপে যাবে। এখানে আমাদের শুধু ধনাত্মক কোণ নিয়ে কাজ হচ্ছে, মাইনাসগুলো হবে না এখানে। আচ্ছা, আমরা কসটা পেয়ে গেলাম। এবার আমরা কী বের করবো দেখো, আমরা এখন এই যে দেওয়া আছে দেখো, আমরা এই জায়গায় দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখাই আগে সাইন কত দেওয়া আছে, সাইন 51 ডিগ্রি, মানটা আবার আমি লিখি, দেওয়া আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা দেখো সাইন কত লিখতে পারবো আমরা, সাইন 90 ডিগ্রি মাইনাস 39 ডিগ্রি, ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ 90 থেকে 39 ডিগ্রি বিয়োগ করলে কত পাবো, 51 ডিগ্রি পেয়ে যাবো। আচ্ছা, এবার এখানে যদি আমরা নিয়ে আসি পা, তাহলে এটা যদি আমরা দেখো, আমরা সূত্র যদি প্রয়োগ করি, এটা আমার কস 39 ডিগ্রি হয়ে যাবে আমাদের। তাহলে কস 39 ডিগ্রি আমরা পেলাম কত, এটা আমাদের এ আছে, তাহলে আমরা এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। আচ্ছা, কস 39 মানটা আমাদের কাজে লাগবে, এখান থেকে আমরা সাইন 39 ডিগ্রি মানটা বের করে নেব। তাহলে আমরা কী করবো, একইভাবে বর্গ করে নিই, তাহলে এখানে এ স্কোয়ার, আর এটা হবে রুটটা উঠে যাবে। তাহলে এখানে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার 39 ডিগ্রি করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি বলি সাইন স্কোয়ার 39 ডিগ্রি কত, তাহলে এটা ওদিকে গেলে এটা 1 মাইনাস এটা এদিকে চলে আসবে, ঠিক আছে, এটা মানটা ঘুরে যাবে। একইভাবে এখানে লসাগুটা করবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কত থেকে গেল, বি স্কোয়ার, আর এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে অতএব সাইন 39 ডিগ্রির মানটা আমরা কত পেয়ে গেলাম, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই মানগুলো এবার ব্যবহার হবে আমাদের। এবার দেখো, যার মান আমাদের বের করতে বলেছে, কার মান বের করতে বলেছে, ট্যান 51 ডিগ্রি আর ট্যান 39 ডিগ্রি। চলো মানগুলো বসাও। আচ্ছা, মান এখন আমরা কী করবো, আগে সাইন কস করে নিই। ট্যানকে আমরা লিখব সাইন 51 ডিগ্রি কস 51 ডিগ্রি, আর এখানে দেখো ট্যানকে লিখবো আবার এখানে সাইন 39 ডিগ্রি কস 39 ডিগ্রি। এবার এদের মানগুলো এবার আমরা বের করে রেখেছি। সাইন 51 ডিগ্রি তো আমাদের প্রথমেই ছিল, এ বাই রুট ওভার কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কস 51 ডিগ্রির মানটা দেখো আমরা কোথায় বের করলাম, এই যেখানে বের করলাম কস 51, আমাদের এখানে আছে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে দেখো সাইন 39 ডিগ্রির মান, সাইন 39 ডিগ্রির মানটা এই যে আমরা বের করলাম, দেখো বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কস 39 ডিগ্রির মানটা দেখো এই যে আমরা বের করে রেখেছি, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে মানগুলো উল্টে যাবে, তাহলে এটা দেখো এটা যদি কেটে যায়, উপর নিচ কেটে যাবে, হরগুলো দেখো হর সমান আছে তো কেটে যাবে, তাহলে আমাদের এখানে এ বাই বি দাঁড়ালো। একইভাবে এই হরটা কেটে দিতে পারবা, এখানে বি বাই এ দাঁড়ালো। এখানে লসাগু করে না, এ বি লসাগু, বি বি মিললে এ স্কোয়ার, আর এ মিলে গেল, তাহলে বি বি গুণ করে বি স্কোয়ার। আচ্ছা, আমাদের এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে, একটি আয়তঘনকার চৌবাচ্চার ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1। যদি চৌবাচ্চাটিতে 1296 লিটার জল ধরে তবে চৌবাচ্চাটির উচ্চতা কত। আচ্ছা, এখানে দেখো আয়তঘনের সূত্র আমাদের অ্যাপ্লাই হবে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দেওয়া আছে, তো অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিতে পারবো। তো আমরা দেখো অ্যান্সার আমরা ধরি দৈর্ঘ্যকে আমরা 3x নিতে পারবো। আচ্ছা, এখানে দেখো এককগুলো যদি আমরা বলি, এককগুলো কত নিব, এককগুলো আমরা নিব ডেসিমি নিব, এত ডেসিমি। আচ্ছা, ডেসিমি কী করে বুঝলাম আমরা, যেহেতু দেখো লিটার আছে, আমাদের এখানে একটা সূত্র আমরা জানবো যে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তোমাদের জানতে হবে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে আমার এককটা কী হবে, ডেসিমিতে এককটা হবে, আমরা ঘন ডেসিমি বের করবো, লিটারের সঙ্গে সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রস্থ একইভাবে ধরে নেব, প্রস্থটা আমাদের 2x হয়ে যাবে ডেসিমি, আর উচ্চতা হবে আমাদের x ডেসিমি। ওকে,
এবার আমরা চৌবাচ্চার আয়তন বের করব। অতএব চৌবাচ্চার আয়তন। আচ্ছা, আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মাত্রাগুলির গুণফল। তাহলে এখানে হবে 3x 2x x এত ঘন ডেসিমি, ঠিক আছে। আর একে আমরা কি করব, একে আমরা লিটারও করতে পারবো। তাহলে লিটারের সঙ্গে আমরা কি করব, সমান করে দেবো মানটা এখন। আচ্ছা, 3x 2x আর x এই মানটা সমান হবে, এই যে আমাদের যেহেতু চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে, দেখো চৌবাচ্চার ভিতরের আয়তন বের করলাম, ভিতরের যে জায়গাটা, তাই না, আর ভিতরে জল ভর্তি আছে এতটা। তাহলে চৌবাচ্চার ভিতরের আয়তনটা আর যতটা জল আছে সেই জলটা কী হবে, সমান হবে। তাহলে জল আছে আমাদের 1296 লিটার। লিটার আর ঘন ডেসিমি মানটা কিন্তু সমান, আমি এখানে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমরা 3 দিয়ে যদি আমরা কাটি, 3 4 12, 3 3 9, 3 2 6, 2 দিয়ে আমরা কাটবো, 2 দিয়ে 4, 2 কে 2, 2 6 12। তাহলে এইদিকে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব, আর এখানে আমরা পেয়ে গেলাম 216। আচ্ছা, এখানে আমরা এক্স কিউব 216কে আমরা 6-এর কিউব করতে পারবো। তাহলে অতএব এক্স সমান কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। তাহলে চৌবাচ্চাটির উচ্চতা বলেছিল, উচ্চতা আমরা এক্স ধরেছিলাম, তাহলে 6 ডেসিমি। অতএব চৌবাচ্চার উচ্চতা, ঠিক আছে, চৌবাচ্চার উচ্চতা আমরা কত পেয়ে গেলাম, 6 ডেসিমি। ঠিক আছে, তাহলে এটাই আমাদের আনসার। দেখো 4-এর 12 নম্বর। দেখো আজকের ক্লাসের আমরা শেষ অঙ্কে চলে এসেছি। তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো সব দেওয়া হয়ে গেছে। কোথাও যদি কোনো জায়গায় যদি অসুবিধা হয়, কোনো অঙ্ক যদি বুঝতে না পারো, তাহলে কমেন্টে জানাও। এবং যে অঙ্কটা বুঝতে পারবে না সেটা কিন্তু তোমরা সেই কী বলে যে প্রশ্নের নাম্বারটা কিন্তু, ঠিক আছে, মেনশন করবা কমেন্টে। তো ক্লাসগুলো যদি ভালো লাগে, তোমাদের যেটা বললাম যে তোমরা ভিডিওগুলোকে লাইক করবা এবং বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো আমাদের যে শেষের 12 নম্বর অঙ্কটা কী বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন FI XI দেওয়া আছে মানটা, আর এবং সামেশন FI এর মানটা দেওয়া আছে, দেখি এর মান বের করতে বলেছে। আচ্ছা, বিভাজনের গড় দেওয়া আছে, তাহলে যৌগিক গড়ে আমাদের একটা সূত্রই জানা আছে, আমরা সূত্রটা আমরা লিখব। অ্যান্সার আমরা লিখব যৌগিক গড় আমরা জানি সামেশন FI XI বাই সামেশন FI, এটা হচ্ছে যৌগিক গড়ের সূত্র। সামেশন মানটা দেওয়া আছে FI XI এর মানটা 132 + 5K, আর সামেশন FI এর মানটা দেওয়া আছে 20, আর এই যৌগিক গড়টা আবার বলে দিয়েছে মানটা। তাহলে এর মানটা আমাদের কত বলেছে, 8.1 বলেছে। এখানে যদি গুণ করো তাহলে এখানে পেয়ে যাবো আমরা 162, এটা বিয়োগ করলে আমরা কত পাবো, 30 পেয়ে যাবো। 5 দিয়ে কেটে দেবো, 5 6 30। দেখো কি এর মানটা আমি কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। তাহলে এই ছিল আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসে আমরা এই অঙ্কগুলো করালাম। আজকের ক্লাসটা তোমাদের দেখো পেজ নাম্বার 287 পাতা, পরের পেজ তাড়াতাড়ি তোমাদের চলে আসবে ভিডিও, তো তোমরা অপেক্ষায় থাকো, ঠিক আছে। সেই ভিডিওগুলো আমি দিব তাড়াতাড়ি করে। তো তোমাদের যেটা বললাম ক্লাসগুলো মন দিয়ে দেখো, ঠিক আছে। একবার ছাড়া দুবার ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখতে হবে তোমাদের, একই অঙ্ক বারবার রিপিট আসুক আমরা বারবার করব। মাধ্যমিকের এটা নিয়মে আছে যে অঙ্ক তোমরা বারবার করবা সেই অঙ্কটা কিন্তু নামাতে পারবা। তো ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।